আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আপনারা জানেন যে আজকে মার্কেট বন্ধ, তাই আমি প্রতিদিনের মতো মার্কেট আপডেট নিয়ে কথা বলবো না। আজকে আমি চারটি ভিন্ন ভিন্ন সেক্টরে চারটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো। তো আমি পাওয়ার সেক্টর, ব্যাংক সেক্টর, আইটি সেক্টর এবং সার্ভিস এবং রিয়েল এস্টেট সেক্টরে চারটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে সামান্য পরিমাণে অ্যানালাইসিস করার চেষ্টা করব। যেহেতু মার্কেট এই মুহূর্তে আমি বলবো যে অনেকটাই সূচকের নিম্নে অবস্থান করছে, তাই যে কোনো সময় হয়তো মার্কেট ঘুরে দাঁড়াবে বা মার্কেট ঘুরে দাঁড়িয়ে একটি ভালো অবস্থানে চলে যেতে পারে। তো এই মুহূর্তে যদি আমরা ভালো ভালো শেয়ারগুলোতে এন্ট্রি দিতে পারি বা বুঝে শুনে ফান্ডামেন্টাল দেখে লাভজনক শেয়ারে এন্ট্রি দেওয়া যায়, তাহলে আমি মনে করি এখান থেকে ভালো পরিমাণে মুনাফা অর্জন করা সম্ভব বা ভালো পরিমাণে প্রফিট গেইন করা সম্ভব। তো আমি যাই হোক এরকম চারটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো। যদি ওই শেয়ারগুলো থেকে শর্ট টার্মে প্রফিট না পেতে পারলেও আমি মনে করি যে লং রানে গিয়ে সব শেয়ারগুলো ভালো করার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি এই সম্পূর্ণ ভিডিওটি একান্ত আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, তাই আমি মনে করি যে অবশ্যই এই ভিডিওটি কোনো বাই সেল নির্দেশ করবে না। বাই সেল একান্তই আপনাদের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করবে। আমি মূলত শেয়ারগুলোকে 6টি অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেরকম কোম্পানিগুলো কারেন্ট মার্কেট প্রাইস, প্রাইস হিস্ট্রি, ক্যাপিটাল প্রপোর্শন, হোল্ডিং পজিশন, ফিনান্সিয়াল পারফরমেন্স এবং ডিভিডেন্ড হিস্ট্রি। এই সব বেসিসের উপর বেসিস করে আমি মূলত শেয়ারগুলোকে সামান্য পরিমাণে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আমি প্রথমে যে শেয়ার নিয়ে কথা বলবো তা হলো পাওয়ার সেক্টরের গুরুত্বপূর্ণ একটি শেয়ার, তা হলো বারাকা পাওয়ার লিমিটেড। আমরা যে বারাকা পাওয়ার লিমিটেডের প্রাইস, কারেন্ট প্রাইস দেখি, সেক্ষেত্রে দেখা যাবে কতদিন বারাকা পাওয়ার লিমিটেড 13 টাকা 50 পয়সায় ক্লোজ হয়েছে। তো আমরা যদি গত এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে গত এক বছরে বারাকা পাওয়ার 11 টাকা 90 পয়সা থেকে 21 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছে। তো যেটা দেখা যাচ্ছে যে বর্তমানে 13 টাকা 50 পয়সা, অবশ্যই সেটা খুবই নিম্ন অবস্থান করছে বলে আমি মনে করি। তো আমরা যদি বারাকা পাওয়ারের প্রাইস হিস্ট্রিটা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে বারাকা পাওয়ার দীর্ঘদিনই 21 টাকা 30 পয়সা ছিল পুরো প্রাইসে অবস্থান করেছিল। সেটি এর আগেও মোটামুটি 22, 23, 24, 27, 28 এবং 30 টাকার মধ্যে লেনদেন হয়েছিল। হঠাৎ করে কোম্পানির শেয়ার প্রাইসটি ফল করে। এর পেছনে দুইটি কারণ আমরা চিহ্নিত করতে পারি। একটা হচ্ছে পাওয়ার সেক্টরে কিছুটা দুর্দশা ছিল, অপরটি হচ্ছে কোম্পানির পারফরমেন্সও কিছুটা ভাটি পড়েছিল। আর এই মুহূর্তে শেয়ার দরটি হয়তো বা কিছুটা নিম্নে থাকলেও আগামীতে ভালো করার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। তো আমরা যদি এর ক্যাপিটাল প্রপোর্শন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানির মোট অথরাইজ ক্যাপিটাল 4,000 মিলিয়ন, অর্থাৎ 400 কোটি টাকা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পেইড আপ ক্যাপিটাল রয়েছে 2,354 মিলিয়ন বা 235 কোটি টাকা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি মোটামুটি ভালো পরিমাণে রিমেনিং ক্যাপাসিটি, অর্থাৎ 164 কোটি টাকার এখনো রিমেনিং ক্যাপাসিটি রয়েছে। চাইলে যে কোনো সময় কোম্পানি স্টক ডিভিডেন্ড আকারে এইসব শেয়ারগুলো ইস্যু করতে পারে। যদি আমরা এর ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মোটামুটি কোম্পানিটির ইপিএস থার্ড কোয়ার্টার পর্যন্ত 1 টাকা 19 পয়সায় অবস্থান করছে। অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু 22 টাকা 68 পয়সা। আর আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটির মূলত স্পন্সর বা ডিরেক্টর প্রথম দিনে এই 18%-এর মতো শেয়ার অবস্থান শেয়ারগুলো ধারণ করেছিল। হঠাৎ করে তাদের হোল্ডিং পজিশন বেড়েছে 31.43 থেকে এখন বর্তমানে 30% শেয়ার তাদের স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে। অপরদিকে ইনস্টিটিউশন 24.81% এবং ব্যক্তি বা সাধারণ পাবলিকের কাছে 45.19% শেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে 45% শেয়ার সাধারণ পাবলিকের কাছে থাকায় কোম্পানির এদিক থেকে একটু দুর্বল দিক। যেহেতু ইনস্টিটিউশনের কাছে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 40%-এর বেশি শেয়ার থাকা উচিত। তারপর ইনস্টিটিউশনের কাছে মোটামুটি ভালো পরিমাণে শেয়ার রয়েছে, যে কারণে কোম্পানিটি হয়তো যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। থেকে কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু 22 টাকা, তো কোম্পানিটির বর্তমান মূল্য 13 টাকা, যেটা অবশ্যই আমি মনে করি যে আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। যদি ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটি 20 সালে ক্যাশ ডিভিডেন্ড 8% এবং স্টক ডিভিডেন্ড 7% দিয়েছে। এরপরে 21 সালে 10%, 22 সালে 10% এবং 23 সালে তাদের পারফরমেন্স খারাপ থাকার কারণে 5% মতো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো তাদের ইপিএস দেখা যাচ্ছে 2 টাকা 58 পয়সা, 2 টাকা 97 পয়সা, 2 টাকা 13 পয়সা এবং গত বছর 2 টাকা 56 পয়সা ছিল। তো এবছর দেখা যাচ্ছে ইপিএস এর আবারও ঘুরিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ তাদের যে পূর্বে যে অবস্থান ছিল সেখান থেকে কোম্পানিটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। আমি মনে করি এর থেকে তাদের প্রাইসেরও একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমি যেটা বলতে পারি যে বারাকা পাওয়ার 13 টাকা 50 পয়সা অবশ্যই এটার জন্য অবশ্যই আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে বলে আমি মনে করি। যে কোম্পানি যেহেতু কিছুটা পারফরমেন্সের পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভালোর দিকে বা বেটার পজিশনে যাচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি যে এই কোম্পানির শেয়ারটি যে
12 টাকা থেকে বা 14 টাকার মধ্যে যদি বাই করা যায়, বা মনে করি যে কোম্পানির শেয়ারটি যে কোনো সময় 20 থেকে 30 টাকা যাওয়া সম্ভব, বা 20 থেকে 30 টাকা সেল করা সম্ভব বলে মনে করি। হয়তো বা শর্ট রানে কোম্পানিটি খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে না পারলেও লং রানে গিয়ে কোম্পানিটি অবশ্যই ভালো করবে বলে আমার বিশ্বাস। এখন আমি ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ একটি শেয়ার নিয়ে কথা বলবো, তাহলে গ্লোবাল ইসলামী ব্যাংক। তো আমরা যদি গ্লোবাল ইসলামী ব্যাংকের বর্তমান মার্কেট প্রাইস বা কারেন্ট মার্কেট প্রাইস দেখি, সেক্ষেত্রে দেখা যাবে তাদের কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে 6 টাকা 70 পয়সা। তো আমরা যদি তাদের প্রাইস হিস্ট্রিটা দেখি, যে গত এক বছরে কোম্পানিটি 6 টাকা 30 পয়সা থেকে 9 টাকা 90 পয়সা লেনদেন হয়েছে, অর্থাৎ বর্তমান প্রাইস 6 টাকা 70 পয়সা, যেটা অবশ্যই আমি মনে করি খুবই নিম্নে অবস্থান করছে বা খুবই কম। তো আমরা যদি তাদের প্রাইস হিস্ট্রিটা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে মোটামুটি গ্লোবাল ইসলামী ব্যাংক আসলে নতুন আসা একটি কোম্পানি। 9 টাকা দীর্ঘদিনই ছিল, তারপরে 8 টাকা থেকে এবার 7 টাকা থেকে বর্তমানে কমে গিয়ে 6 এর ঘরে অবস্থান করছে। তো আমরা যদি ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি, তাহলে কি দেখা যাবে যে মূলত তারা 2000 কোটি টাকার শেয়ার তাদের অথরাইজ ক্যাপিটাল রয়েছে। এর মধ্যে তাদের দেখা যাচ্ছে পেইড আপ ক্যাপিটাল রয়েছে প্রায় 1036 কোটি টাকা। তো তাদের রিমেনিং ক্যাপাসিটি ভালো পরিমাণে রয়েছে, প্রায় 963 কোটি টাকা এখনো তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে। তাই চাইলে কোম্পানি যে কোনো সময় স্টক ডিভিডেন্ড আকারে সেগুলো দিতে পারে বা ইস্যু করতে পারে। তো আমরা যদি হোল্ডিং পজিশন দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটির বর্তমানে প্রায় 45% শেয়ার স্পন্সরদের কাছে রয়েছে। অপরদিকে 25%-এর মতো শেয়ার সাধারণ বিনিয়োগ 25%-এর মতো শেয়ার রয়েছে প্রতিষ্ঠানের কাছে। অপরদিকে 28% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে। আমি মনে করি যে হোল্ডিং পজিশনের দিক থেকে আমি মনে করি অবশ্যই এটি একটি স্ট্রং অবস্থান সাধারণ পাবলিকদের জন্য, বা কোম্পানিটি একটি ভালো কোম্পানি হিসেবে বিবেচিত হচ্ছে। তো আমরা যদি এর ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এর ইপিএস একটা কোয়ার্টারে দেওয়া আছে, তা হলো মাত্র 81 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 14 টাকা 74 পয়সা। তো তাদের ইপিএস এভাবে যদি চলতে থাকে, অর্থাৎ এবারে যদি হিসাব আমরা করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি 80 পয়সা করে ধরি, সেক্ষেত্রে তিন 3 টাকা 20 পয়সা মতো তাদের ইপিএস হয়। যদিও এত না হলেও আমি মনে করি যে 2 টাকার উপরে ইপিএস যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বা নেট অ্যাসেট ভ্যালু 14 টাকার শেয়ারটি এখন 6 টাকা, সেদিক থেকে অবশ্যই এটি আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে। অপরদিকে আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটি 22 সালে এবং 23 সালে তারা মূলত ডিভিডেন্ড দিয়েছে 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড তারা দিয়েছে। তাদের নেট ইপিএস ছিল কত, 1 টাকা 2 পয়সা, 1 টাকা 30 পয়সা। অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু 13 টাকা 79 পয়সা থেকে 13 টাকা 94 পয়সা, অর্থাৎ ইপিএস এবং নেট অ্যাসেট ভ্যালু উভয় দিক থেকে কোম্পানিটির গ্রোথ হয়েছে। আশা করা যায় যে কোম্পানিটি যদি একইভাবে পারফর্ম করতে পারে, বা সেক্ষেত্রে মনে করি যে কোম্পানিটি ভবিষ্যতে আরো ভালো করবে, বা তাদের ইপিএস বা অ্যাসেট ভ্যালু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, যদি গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারটি 6 টাকা 70 পয়সায় পারচেজ করা সম্ভব হয়, তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই শেয়ার থেকে ভালো পরিমাণে গেইন করা পসিবল, বা যেটা এখানে আসলে লক্ষণীয়, তা হলো 6 টাকা 70 পয়সা যদিও বর্তমান মার্কেট ভ্যালু, কিন্তু অধিকাংশ বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে কোম্পানিটি 9 টাকা থেকে 10 টাকায় রয়েছে, কারণ এটার আইপিও ভ্যালু 10 টাকাই ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি কোম্পানিটি যে কোনো সময় করে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে, বা এটি ভালো করতে পারে। বা 6 টাকায় ইনভেস্টমেন্ট করে সেখান থেকে দেখা যাচ্ছে 10% রিটার্ন হলেও পার্সেন্টেজের আকারে সেটা ভালো পরিমাণে, যা প্রচলিত ব্যাংকের এফডিআর থেকে অবশ্যই বেশি বলে আমি মনে করি। আমরা যদি কোম্পানির শেয়ারটি 6 টাকা 70 পয়সা কিনতে পারি, আমি মনে করি যে এখান থেকে খুব শর্ট রানে না হলেও লং রানে, বা শর্ট রান এবং লং রানে উভয়ভাবে, অর্থাৎ মার্কেট সামান্য পরিমাণে ঘুরে দাঁড়ালে উক্ত কোম্পানি থেকে ভালো পরিমাণে গেইন করা সম্ভব বলে আমার বিশ্বাস। এখন আমি আইটি সেক্টরে গুরুত্বপূর্ণ একটি শেয়ার নিয়ে কথা বলবো, তা হলো বিডিকম অনলাইন। তো যাই হোক, বিডিকম অনলাইনের আমরা যদি গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে 27 টাকা 60 পয়সায় উক্ত শেয়ারটি ক্লোজ হয়েছে। তো আমরা যদি গত এক বছরে তাদের প্রাইস হিস্ট্রি দেখি, সেক্ষেত্রে দেখা যাবে গত এক বছরে কোম্পানিটি 23 টাকা 70 পয়সা থেকে 42 টাকায় লেনদেন হয়েছে, অর্থাৎ বর্তমানে 27 টাকা, সেটা অবশ্যই কোম্পানির জন্য একটা আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। আমরা যদি প্রাইস হিস্ট্রিটা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে গত এক বছরে মূলত কোম্পানিটি 28 34 টাকা দীর্ঘদিন ছিল, 37 39, এবং দীর্ঘদিন হঠাৎ করে কোম্পানিটি 71 টাকাও কিছুদিন লেনদেন হতে দেখা গেছে। এরপরে কোম্পানির দামটি কমে যায়। তো যাই হোক, মোটামুটি দেখা যায় যে 40 করে দীর্ঘ পরিমাণে, অর্থাৎ 35 থেকে 40 42 টাকার মধ্যেও দীর্ঘদিন লেনদেন হয়েছে। হঠাৎ করে মার্কেটের অবস্থা খারাপ হওয়ার কারণে বর্তমানে কোম্পানিটি অবশ্যই অনেকটা নিম্নে অবস্থান করছে। আমরা ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটি মূলত 100 কোটি টাকা তাদের অথরাইজ ক্যাপিটাল, অর্থাৎ একটি সর্বমূলধনী কোম্পানির শেয়ার। তাদের পেড আপ ক্যাপিটাল রয়েছে 57 কোটি। অপরদিকে
রিমেনিং ক্যাপাসিটি এখনো 42 কোটি টাকা রয়েছে। সেক্ষেত্রে স্বল্পমূলধনী কোম্পানি যে কোনো সময় মার্কেট শেয়ারের প্রাইসে বড় ধরনের পরিবর্তন হয় বা পরিবর্তন করা সম্ভব, বা মার্কেট অনেক সময় এগুলো নিয়ে কারসাজিও হয়। তো যাই হোক, আমরা সেদিক আলোচনা করবো না। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটির স্পন্সর বা ডিরেক্টরদের কাছে 30% শেয়ার রয়েছে, অপরদিকে ইনস্টিটিউশনের কাছে বর্তমানে রয়েছে 8% শেয়ার এবং পাবলিকের কাছে রয়েছে 61% শেয়ার। তো হোল্ডিং পজিশনের দিক থেকে আমি মনে করি কোম্পানির অবস্থান অতটা স্ট্রং জোনে নেই, কারণ পাবলিকের কাছে অতিমাত্রা শেয়ার রয়েছে, যেটা অবশ্যই আমি মনে করি একটু ভালো দিক না। যদি কোম্পানিটির ইনস্টিটিউশন শেয়ার বাড়ায়, তো সেক্ষেত্রে কোম্পানিটির শেয়ার দাম অবশ্যই পরিবর্তন হবে, অথবা কোম্পানিটির জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে কোম্পানিটি 30 থেকে 35 টাকায় যে কোনো সময় যাওয়ার সক্ষমতা রাখে বলে আমি মনে করি। তো আমরা যদি এর ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের ইপিএস থার্ড কোয়ার্টার পর্যন্ত 64 পয়সা, ওদিকে নেট অ্যাসেট ভ্যালু 15 টাকা 70 পয়সা। তো নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় হয়তো বা কোম্পানির দামটা সাময়িকভাবে বেশি। তো আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটি 2020 সালে 5 অর্থাৎ 5% ক্যাশ এবং 5% স্টক, 21-এ 5% ক্যাশ এবং 5% স্টক, 22 সালে 10% ক্যাশ এবং 23 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ইপিএস তাদের 1 টাকা 15 পয়সা, 1 টাকা 10 পয়সা, 1 টাকা 40 পয়সা এবং 1 টাকা 31 পয়সা। অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু 15 টাকা 59 পয়সা, 15 টাকা 57 পয়সা, 15 টাকা 75 পয়সা এবং 16 টাকা 3 পয়সা ছিল। তো বর্তমানে কোম্পানিটি 64 পয়সা। যাই হোক, ইপিএস হয়তো আগের থেকে কিছুটা কম হয়েছে। তারপর শারীরিকভাবে চিন্তা করলে বোঝা যাবে, যেহেতু আইটি সেক্টরের শেয়ার, সেদিক থেকে আমি মনে করি যে কোম্পানিটি 27 টাকা, আমরা যদি এই কোম্পানিটিতে 22 থেকে 25 টাকা যদি আমরা এন্ট্রি দিতে পারি, সেক্ষেত্রে সেখান থেকে কিছু ভালো পরিমাণে গেইন করা সম্ভব, বা সেখানে কিছু রিটার্ন পাওয়া সম্ভব, যেটা খুবই স্বল্প মেয়াদেও পাওয়া যেতে পারে বলে আমি মনে করি। দীর্ঘমেয়াদে না হলেও কোম্পানি থেকে স্বল্প মেয়াদে ভালো গেইন করা পসিবল। এরপর আমি সার্ভিস এন্ড রিয়েল এস্টেটের গুরুত্বপূর্ণ একটি শেয়ার নিয়ে কথা বলবো, তা হলো সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। তো আমরা যদি এই কোম্পানিটির শেয়ারটির গত দিনের ক্লোজিং প্রাইস দেখি, সেক্ষেত্রে দেখা যাবে গত দিনে কোম্পানিটি 26 টাকা 70 পয়সায় লেনদেন হয়েছিল। তো এর যদি আমরা গত এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে গত এক বছরে কোম্পানিটি 24 টাকা 20 পয়সা থেকে 33 টাকা 70 পয়সায় লেনদেন হয়েছে। তো এই মুহূর্তে 26 টাকা 70 পয়সা, যেটা অবশ্যই একটি আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে বলে আমার মনে হয়, অথবা প্রাইসের নিম্নে অবস্থান করছে বলে আমি মনে করি। তো আমরা যদি কোম্পানির প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটি মূলত দীর্ঘদিন 29 টাকা, তারপরে হচ্ছে 25, 26, 27, 28, ইভেন 34, 35 দীর্ঘদিন ছিল 30-এর ঘরে, অর্থাৎ কোম্পানিটি দেখা যাচ্ছে যে 30-এর ঘরে দীর্ঘদিন লেনদেন হয়েছে। তো বর্তমানে 26 টাকা, যেটা কিছুটা কম বলে আমি মনে করি। তো আমরা যদি এর ক্যাপিটাল প্রপোর্শন দেখি, সেক্ষেত্রে দেখা যাবে কোম্পানি মূলত 300 কোটি টাকার অথরাইজ ক্যাপিটাল রয়েছে, এর মধ্যে পেইড আপ ক্যাপিটাল 236 কোটি, অপরদিকে রিমেনিং ক্যাপাসিটি রয়েছে 63 কোটি। সেক্ষেত্রে কোম্পানির কিছুটা স্টক ডিভিডেন্ড দেওয়ারও সক্ষমতা রয়েছে। তো আমাদের হোল্ডিং পজিশন দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটির স্পন্সর বা ডিরেক্টররা তারা 59% শেয়ার হোল্ড করে আছে, অপরদিকে ইনস্টিটিউশনের কাছে 12.45, অপরদিকে ফরেন ইনভেস্টমেন্টও রয়েছে এখানে, অর্থাৎ 3.95 এবং 24.60% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের দিকে। তো আমরা যদি চিত্রটা লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখা যাবে যে ইনস্টিটিউশন এই কোম্পানির তাদের হোল্ডিং পজিশন বাড়িয়েছে, সেক্ষেত্রে হয়তো বা কোম্পানির দামটি যে কোনো সময় সামান্য পরিমাণ বাড়তে পারে বলে আমার মনে হয়। তো আমরা যদি ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এর থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের ইপিএস দেওয়া আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 টাকা 40 পয়সা তাদের থার্ড কোয়ার্টারে, হয়তো বা অ্যাভারেজ হিসাব যদি আমরা করি, সেক্ষেত্রে দেখা যায় যে 2 টাকা খরচ করার সম্ভাবনা রয়েছে। অপরদিকে তাদের নেট অ্যাসেট ভ্যালু 33 টাকা 29 পয়সা। তো নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় বর্তমান মার্কেট প্রাইস অবশ্যই কিছুটা কম বলে আমার মনে হয়। তাদের ডিভিডেন্ড হিস্ট্রি দেখে সেটা দেখা যাবে যে 20 সালে কোম্পানি 8% ক্যাশ এবং 2% স্টক ডিভিডেন্ড, 21 সালে 10% ক্যাশ, 22 সালে 15% ক্যাশ এবং 23 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 84 পয়সা, তারপরে 80 পয়সা, 79 পয়সা, 1 টাকা 19 পয়সা এবং 1 টাকা 22 পয়সা। নেট অ্যাসেট ভ্যালু 33 টাকা 84 পয়সা, 33 টাকা 52, 34 টাকা 34 এবং 33 টাকা 11 পয়সা। অর্থাৎ দেখা যায় তাদের ইপিএস এর ভালো পরিমাণে গ্রোথ রয়েছে। মনে করি যে ক্রমাগত গ্রোথ থাকা ভালো। তো এই হিসাবে দেখা যাচ্ছে যে আগামীতেও কোম্পানির ইপিএস এর সামান্য পরিমাণে গ্রোথ থাকবে, বা ভালো পরিমাণেও গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ডিভিডেন্ড হিস্ট্রি মোটামুটি ভালো, অপরদিকে ফিনান্সিয়াল পারফরমেন্সটাও মোটামুটি ভালো, শেয়ার হোল্ডিং পজিশন ভালো। এদিক থেকে মনে করি যে কোম্পানিটি যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে, বা এই কোম্পানির শেয়ারটিতে যদি 25 টাকা থেকে 24 টাকায় যদি এন্ট্রি দেওয়া সম্ভব,
এই কোম্পানিটি যে কোনো সময় 30 টাকার আপে সেল করা পসিবল, বা এটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে কোনো মেয়াদে কোম্পানিটি ঘুরে দাঁড়ানো সম্ভব বলে আমার মনে হয়, বা আমি বিশ্বাস করি যে এটি ঘুরে দাঁড়াতে পারে। তো যাই হোক, আপনারা যারা উক্ত কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই নিজের ঝুঁকি বিবেচনা করেই নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করবেন। আমার কথা প্রচলিত হয়ে বিনিয়োগ করবেন না। আমি শুধু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোম্পানিগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।